This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ভিডিওটা তালিবানের তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এবার যদি একজন ভারতীয় হিসেবে সেটাকে রিপোর্ট করতে হয়, হয়তো সেটা ওই 2 প্যাকেট পপকর্নের ছবি সমেত পুরো ব্যাপারটাকে রিপোর্ট করতে হবে। মানে ব্যাপারটা তো খুব পরিষ্কার। এটা আমাদের কাছে অনেকটা দূর থেকে সিনেমা দেখার মতো, তাই না? আসলে এটা একটা অ্যাকশন ফিল্ম, কিন্তু আমাদের কোনো অ্যাকশান নেই, সুতরাং আমরা নিশ্চিন্ত। প্রশ্ন সেটা না, নিশ্চিন্তে বসে থাকলেও প্রশ্ন হচ্ছে তালিবান পাকিস্তানকে আক্রমণ করলো কেন করলো? কারণ তেহরিকে তালিবান বা পাক তালিবান জঙ্গিদের খোঁজে পাকিস্তান গিয়ে আফগানিস্তানে বোমা ফেলে এসছে, আর তাতে প্রায় 60 জন আফগান মারা গেছেন। তার আগে ওই আফগান মন্ত্রী খলিলুর রহমান হাক্কানিকে কাবুলে আত্মঘাতী হামলায় হত্যা করেছে ওই আইসিস খোরাসান গোষ্ঠী। এর পেছনেও তো কলকাঠির রয়েছে ওই পাক গুপ্তচর সংস্থা ISI-এর। এবার ওই খলিলুর ছিলেন শীর্ষ তালিবান নেতা, এবং তার আরও একটা পরিচয় আছে। আরেক শীর্ষ তালিবান নেতা সিরাজুল হাক্কানির কাকা তিনি। তার মানে বুঝতে পারছেন কত বড় রক্তের সম্পর্ক। এটা তো বদলা তো বানতা হয়, তাই না? তার মানে পাঠানের বদলা নেওয়া এখনও বাকি, এটা বদলা নেওয়ারই প্রস্তুতি। এই যে ছবিগুলো দেখলেন, দেখো রে কত সেনা চলেছে সমরে, তালিবান চলেছে সমরে, এবার সামনে পাকিস্তান। দেখুন, এই গোটা বিষয়গুলো যদি একটু ভালো করে ভেবে দেখেন না, কোনো কিছুর মধ্যে কিন্তু কোনো খাপ ছাড়া কিছু ব্যাপার নেই। প্রত্যেকটার মধ্যে দেখবেন একটা সম্পর্ক রয়েছে। এই যে 1.5 দশক আগে মাজারে শরীফ আর কাবুলের ভারতীয় দূতাবাসে যে হামলাটা হয়েছিল, তার মাস্টারমাইন্ড কে ছিল জানেন? এই খলিলুর রহমান হাক্কানি। আর তাকে পেছন থেকে কারা মদত দিয়েছিল জানেন? ISI। এবার ভাবছেন তো, তাহলে এই যারা তার মদতদাতা ছিল, সেই ISI হাক্কানিকে হঠাৎ খুনটা করলো কেন? এভাবে সম্পর্কটা চটকে গেল কি করে? দেখুন, এটা তো গবেষণার বিষয়। তবে এই ধরনের সম্পর্ক যে খুব বেশি দিন টেকে না, বরং রেগুলার বেসিসে চটকে যায়, এটা তো পরিষ্কার। 3 বছর আগে ওই আফগানিস্তানে যখন তালিবান ফিরল, তখন কারা সবচেয়ে বেশি লম্পজম্প করেছিল একবার ভেবে দেখুন? পাকিস্তান। এমনকি ভারতপন্থী আহমেদ শাহ মাসুদের হাত থেকে ওই পঞ্চশির প্রদেশটা ছিনিয়ে তালিবানকে উপহার দিয়েছিল এই পাকিস্তান। আর সেই পাকিস্তানই এখন তালিবানের ওপর বোমা ফেলছে। ভাবছেন তো, যাকে যা শত্রু পড়ে পড়ে, এতে আর আমাদের কি? তালিবান তো আর কাশ্মীরে এসে জেহাদ ঘোষণা করছে না। আমরা সুতরাং নিশ্চিন্তে ড্রয়িং রুমে বসে হিন্দুকুশ জালালাবাদের যুদ্ধ দেখব আর পপকর্ন খাবো। ব্যাপারটা ভালো, বাবার পক্ষে খুব ভালো। এর মুশকিল কি জানেন? অন্যদিকেও তাকাতে হবে, পূব দিকে। সেখানেও একটা জালালাবাদ আছে, আর সেদিকেও চোখ কানটা খোলা রাখার খুব বেশি করে প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। চট্টগ্রামের যে পাহাড়, সেটার নামও তো জালালাবাদ। সেই জালালাবাদ যেখানে মাস্টার দা সূর্য সেন ব্রিটিশদের সঙ্গে বিরাটভাবে লড়াই করেছিলেন, জানেন তো? সেই জালালাবাদ আবার এখন আমাদের ক্ষেত্রে থ্রেট। ইতিহাসের বললেই না একটা অদ্ভুত স্পাইরাল গতি আছে, ঠিক সেরকম। আসলে কি ব্যাপারটা কীরকম জানেন তো? যে এই যে ধরুন পাকিস্তান, তারা আফগানিস্তানে বন্ধু হারিয়েছে, এটা তো বুঝতে পারছেন, সেই জন্য যুদ্ধ ভাব। আর ঠিক সেরকম একদিকে বন্ধু গেছে, নতুন বন্ধুও কিন্তু এসে গেছে। বলে কোনো কিছু ফাঁকা যায় না। আর এরকম পাকিস্তানের মতো দুর্জনের সুজন বন্ধু জুটবে না, এ কি হয় নাকি? পেয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তানের নতুন বন্ধু। বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিতে পাক সেনার অফিসাররা আসছেন, ভাবতে পারেন? 53 বছর আগে যে সেনা বাংলাদেশে গণহত্যার গণধর্ষণ করেছে, তারাই নাকি এখন বাংলাদেশের সেনাকে ট্রেনিং দেবে। কি ট্রেনিং দেবে শুনি? গণহত্যার, গণধর্ষণের। এ কীভাবে করে ঠরে শেখাবে তারা? নাকি জঙ্গি নাশকতা শেখাবে? এগুলোই তো তারা পারে, এর বাইরে আর কি পারে বলুন তো? আজমাল কাসাবদেরও তো এই পাকিস্তানের সেনা অফিসাররাই ট্রেনিং দিয়েছিলেন। সেই পাকিস্তানের সেনা বাংলাদেশের সেনাকে ট্রেনিং দেবে,
কি করতে? আসল লক্ষ্য কি ওই জঙ্গি গোষ্ঠীগুলোকে ট্রেনিং দেওয়া? দেখুন, এটা তো সবসময় একটা দুশ্চিন্তার বিষয় আমাদের জন্য, কারণ এমনিতেই আমাদের প্রতিবেশীরা সোনায় বাঁধানো, যাদের স্বাধীন করার জন্য ভারতের সেনারা রক্ত দিলেন, জীবন দিলেন, এবার তাদেরই ঝাঁপিয়ে পড়ে এখন বিদ্বেষমূলক মন্তব্য করে চলেছে সবাই, যে যার মতো করে যুদ্ধ ঘোষণা করে চলেছে। সুতরাং সবই তারা করতে পারেন এবং সেখানে সব কিছু সম্ভব, জানেন তো। ফলে ওখানে যে ওরকম পাক সেনা অফিসাররা ওই বাংলাদেশে বসে থাকা জঙ্গি গোষ্ঠীগুলোর জঙ্গিদের ট্রেনিং দেবে না, এটা তো নিশ্চিত করে বলা যাবে না। ওসব পাক সেনা অফিসাররা এখনও আসেননি, আসছেন। আর তার আগে আর একটা জিনিস তো অলরেডি এসে গেছে, ওই করাচির থেকে জাহাজ এসে গেছে বাংলাদেশে, ওই সেনা অফিসারদের আগেই এসেছে। এবার প্রকাশ্যে দাবি করা হচ্ছে যে জাহাজে নাকি খাদ্যবস্তু রয়েছে। এটা তো বলার জন্য বলা, যে দেশ নিজেরাই খেতে পায় না তারা আবার কাউকে অন্নদান করবে? কাকে দেবে, কি দেবে? ওই জাহাজে অস্ত্র রয়েছে বলে তো সন্দেহ সবার। এটাই স্বাভাবিক, এটা ওদের ওখানে অনেক আছে আর কি, পাকিস্তানে। এবার বাংলাদেশের একটা ছোট্ট মাছ ধরা নৌকোয় দুদিন আগে 7 নাবিকের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। সেই নৌকোয় করেও নাকি RDX চালান হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। আর এদিকে দেখুন, আজকেই বাংলাদেশে 25,000 টন চাল পাঠিয়েছে ভারত। ঠিক শুনছেন, ওরা যত গালমন্দ করছে আমরা ওদের ওখানে চাল পাঠাচ্ছি, নাহলে সে দেশে তীব্র খাদ্য সংকট তৈরি হয়ে যেত। খাওয়াতে হবে তো। ভারত তার বন্ধুরাষ্ট্র হিসেবে নিজের যা যা ভূমিকা, একজন যোগ্য সুযোগ্য একটা প্রতিবেশী, দায়িত্বশীল প্রতিবেশীর যা ভূমিকা, সেটা কিন্তু পালন করে চলেছে 3 বছর ধরে। দেখুন, ভারত 3 বছর ধরে আফগানিস্তানের 4 কোটি মানুষকে রুটি খাওয়াচ্ছে, গম পাঠাচ্ছে, কিন্তু কৃতজ্ঞ তালিবান সেই উপকারটা কিন্তু বলেনি। এটাই হচ্ছে একটা মানে মনে করার মতো এবং বলার মতো ঘটনা। কোনো ভারতীয় যদি এখন আফগানিস্তানে যান না, বিশাল খাতির পাবেন। হ্যাঁ, তালিবান জমানাতেই পাবেন, কোনো চিন্তা নেই। আর এদিকে দেখুন, ভারত বাংলাদেশকে 53 বছর ধরে ভাত খাওয়াচ্ছে। বিনিময়ে কী পাচ্ছে? বিনিময়ে যাবতীয় বিদ্বেষমূলক মন্তব্য, এই যুদ্ধ করলাম, এই যুদ্ধ করলাম, এই সমস্ত হুঙ্কার, ফাঁকা হুঙ্কার। যাই হোক, ভেতর থেকে এই বিদ্বেষটা তো বেরিয়ে আসছে। আর পাকিস্তান থেকে সেনা অফিসার আনাচ্ছে, পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আনাচ্ছে। এবার পাকিস্তানে যারা আছেন তারা এসে বাংলাদেশিদের যদি ট্রেনিংটা দেন, আপনি আর নিশ্চিন্তে বসে ওই পপকর্ন খেতে পারবেন? উপায় নেই। পূবেও ঘাড় ঘোরাতে হবে আপনাকে, অনেকটা দুশ্চিন্তা নিয়েও ঘাড় ঘোরাতে হবে। আর কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ আপনারা জানেন, না বললেই নয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বিখ্যাত ক্রাইম রিপোর্টার সুলতান হোসেন জায়দির একটা বেস্ট সেলার উপন্যাস রয়েছে, জানেন তো, ইন্ডিয়া অ্যাভেঞ্জার্স মুম্বাই। মানে মুম্বাইয়ের হামলাকারীদের কি করে একে একে খতম করলো ভারত। এনি হিন্দি ছবিও একটা হয়ে গেছে। এটা হঠাৎ করেই মনে পড়লো তারা একটা কারণ আছে। কারণ মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী আব্দুর রহমান মাক্কি হঠাৎ করে মারা গেছে। দেখুন, আমরা এটা জানি যে জন মিলে মরিতে হবে, আর এটা যদি একজন এরকম একজন খুনি তিনি মারা যান, আমাদের আলাদা করে দুঃখ প্রকাশ করার কিছু নেই। এটা ঘটনা, এটা এই প্রবৃত্তিটা নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেন। আমাদেরও ভেতরে ভেতরে খারাপ লাগে কারোর মৃত্যু নিয়ে খুশি হতে নেই, কিন্তু যখন ওই মুম্বাইয়ে আমাদের একের পর এক নিরাপরাধ প্রাণ যাওয়ার ছবিগুলো মনে পড়ে না, ভেতরে আগুন জ্বলে, জানেন তো। আর যখন এই রকম একজন চক্রান্তকারী, ঘৃণ্য চক্রান্তকারী তার মৃত্যু হয়, তখন একটাই মনে হয় যে
এদের ধরে এদেশে এনে কেন শাস্তি দেওয়া গেল না? তবে আরও বেশি শান্তি পাওয়া যেত। পাকিস্তানের কয়েকটা সংবাদ মাধ্যম জানাচ্ছে যে হার্ট অ্যাটাক করেই নাকি মাক্কি মরেছে। কিন্তু তারপরেও মজাটা সেখানে না, মজাটা হচ্ছে গোটা বিষয়টার মধ্যে একটা অদ্ভুত গোপনীয়তার মোড়ক রয়েছে, জানেন তো। একজন হার্ট অ্যাটাক করে মারা যেতেই পারে, তাদের আশ্রয়ে এরকম অনেক সন্ত্রাসবাদী আছে, তার মধ্যে একজন মারা গেলেন, এ তার নতুন কথা কি? কিন্তু সন্দেহটা দানা বাঁধছে যে ওই গোপনীয়তা দেখে। এটা কোনো আননোন ম্যানের কাজ নয় তো, খুব চেনা শব্দ নয়, নতুন শুনতে লাগছে তো। এটাই পাকিস্তানের পুলিশেরই দেওয়া কয়েনেজ, এটা ওরাই এই কথাটা চালু করেছে, আননোন ম্যান। আপনারা ম্যানমেড অনেক কিছুর কথা শুনেছেন, আপনাদের মনে পড়ে যাবে, কিন্তু আননোন ম্যানটা এটা পাকিস্তানি, এটা নিয়ে এটার কপিরাইট নিয়ে টানাটানি করবেন না। আসলে ওখানে একের পর এক যে সমস্ত পাক জঙ্গিরা রয়েছেন না, তাদের হঠাৎ করে দেখা যাচ্ছে পরপর মৃত্যু হচ্ছে। এবার কারা তাদের পরপারে পাঠিয়ে দিচ্ছে এটা তারা জানে না, ক্লুলেস। পাকিস্তান পুলিশ ক্লুলেস, ফলে কুল কিরানা করতে না পেরে নাকি তারা ওই আননোন ম্যান কথাটা বলতে শুরু করেছে। আগে যেরকম ওই জঙ্গি সন্ত্রাসের প্রশ্ন উঠলেই হাত উল্টে পাকিস্তান বলতো নন স্টেট অ্যাক্টার্স, মানে তাদের দিকে যদি ওঠে সবাই জানে যে যাবতীয় জঙ্গি কার্যকলাপ পাকিস্তান থেকেই অরিজিনেট করে, সুতরাং তারা আগে ভাগে বলে দিত নন স্টেট অ্যাক্টার্স, মানে এরা কোনো দেশহীন, মানে সন্ত্রাসবাদী তো ওরা বলবে না, বলছে সক্রিয় কোনো লোকজন আর কি। আর এখন বলছে আননোন ম্যান। একটা প্রশ্ন জাস্ট মনের মধ্যে খচখচ করছে, জানেন তো। বাংলাদেশে ওই পুলিশ বাহিনী তো এলোমেলো হয়ে গেছে, সে দেশের সেনাবাহিনীকেই এখন পুলিশের কাজ করতে হচ্ছে। কারণ এই যখন ওই জুলাই আগস্ট মাসে যখন এই নতুন একটা অভ্যুত্থান হলো, তখন ধরে ধরে পুলিশ কর্মীদের খুন করা হয়েছে, পুলিশ বাহিনী একদম ভঙ্গুর। তাহলে এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী তারা ওই বাংলাদেশের পুলিশ বাহিনীকে ঠিক কী ট্রেনিংটা দেবে? মানে যুদ্ধের সন্ত্রাসবাদী কার্যকলাপে সাহায্য করার, নাকি এই ধরনের ঘটনা ঘটলে কি বলতে হবে প্রেস ব্রিফিংয়ে সেইটার? মানে বাংলাদেশে ধরুন এরকম যদি কোনো জঙ্গি, এখন যা দেখা যাচ্ছে প্রচুর জঙ্গি মুক্তি দেওয়া শুরু হয়েছে, এবার তারা সবাই মুক্ত হয়ে কি করবে, তাদের কি হবে এটা আমরা জানি না, কিন্তু এরা যা কার্যকর্ম করবে তাতে যদি অজ্ঞাত পরিচয় মানুষের কাজকর্ম শুরু হয়ে যায় তাহলে কি বলবেন? দেখুন, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানি, ইউনুস তাকে জেল থেকে মুক্তি দিয়েছেন, অনেককে দিয়েছেন, অনেক জঙ্গি ছেড়ে দিয়েছেন, প্রায় সব জঙ্গি, বিশেষ করে যারা ভারতের বিরুদ্ধে এবং তাদের দেশের বিরুদ্ধে যারা কাজকর্ম করেছে তাদের সবাইকে ছেড়ে দিয়েছে। ভাবা যায় না, মানে কালিদাসের লেটেস্ট সংস্করণ আর কি। তবে এ কালিদাস যে সে কালিদাসটা এর অন্যরকম মাথার মধ্যে ছক আছে আর কি, এত সহজে ব্যাপারটা সরলীকৃত করার চেষ্টা করবেন না আর কি। সুতরাং জঙ্গি মুক্তিগুলো একটা সুনির্দিষ্ট লক্ষ্যে, এটা আপনারা ধরে নিতে পারেন। এবার তার সাথে ওই পাক সেনা অফিসারদের আসা, ট্রেনিং দেওয়ার কথা বা পাক জাহাজের আসা, এগুলো সব যোগ করুন, দেখবেন একটা কমপ্লিট ছবি পেয়ে যাচ্ছেন কী উদ্দেশ্যে কেন এই কাণ্ড কারখানাগুলো করা হচ্ছে। এবার সেটা করতে গিয়ে তাদের দেশেও দু চারটে ইধার উধার ঘটনা তো ঘটেই যেতে পারে, তখন ওই আননোন ম্যানের তত্ত্ব হয়তো দেবেন। এবার সেটা ওই বললাম কে দেবে, মানে বাংলাদেশ পুলিশ দেবে না বাংলাদেশ সেনা দেবে, সেটা নিয়ে একটা জটিলতা থাকবে, তা ধরে নিচ্ছি কেউ না কেউ দেবে। এবার এই রহমানি, মজাটা হচ্ছে অন্য জায়গায়। এই যে রহমানি মুক্তি পেয়েছে, সে কী করছে জানেন? হেলিকপ্টারে করে বাংলাদেশের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে আর ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। ঠিক শুনেছেন, হেলিকপ্টারে করে। এবার ভাবুন, যে জেলে ছিল এতদিন ধরে, যার আগে পিছে যাবতীয় যারা তার সঙ্গে যোগসূত্র রাখতো, তাদের হাসিনা সরকারের সময় হয় ধরা হয়েছে, নয় তারা পালিয়ে গেছে, তার যাবতীয় সাপ্লাই লাইন কাট অফ। সে জেল থেকে বেরোলো আর বেরিয়েই হেলিকপ্টারে চড়ে পড়লো। ভাড়া পাচ্ছে কোত্থেকে? একজন জঙ্গি নেতা, এত টাকা আসবে কোথা থেকে? কে জোগাচ্ছে টাকা? বিদেশ থেকে যে টাকা আসছে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই গোটা ঘটনাগুলো যদি আপনি পরপর দেখেন, আপনার সেটাই মনে হবে। এই জসিমউদ্দিনেরই ডেপুটি ইজাজ হোসেন, সে তো পাকিস্তানেই বসে রয়েছে। 2008 সালে সে পালিয়ে যায়। বললাম, যখন ধরা হয়
জসিমউদ্দিনকে, তারপরেই কিন্তু তার সঙ্গে যারা সম্পর্কযুক্ত ছিল তাদেরও পুলিশ তাড়া করে, আর তখনই পালিয়েছিল আর কি। জসিমউদ্দিন রহমানি মুক্তি পেতেই সে বাংলাদেশে ফিরেছিল, মানে এসে যোগাযোগ করে সেটিং ফেটিং করে সাপ্লাই লাইনটাকে চালু করে আবার পাকিস্তানে চলে গেছে। এবার সেখান থেকেই সে তার গুরুকে সে যাবতীয় সহযোগিতা করছে বা ফুয়েল দিচ্ছে কিনা ওই হেলিকপ্টারে উড়ে বেড়ানোর সেটা জানা নেই, কিন্তু আরেকটা জায়গায় সে ওই পাকিস্তান থেকে অপারেট করছে, সেটা আমরা জানতে পেরেছি আমাদের পুলিশ সোর্স থেকে। সে পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গের আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের নির্দেশ পাঠাচ্ছে। আনসারুল্লাহ বাংলা টিম হোক বা জেএমবি হোক, বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন যেভাবে এই রাজ্যে সক্রিয়, তার পেছনে বাংলাদেশ এবং পাকিস্তানের যোগাযোগ আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। ধৃত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জেরা করে জানা গিয়েছে ওই সংগঠনের প্রধান অপারেশনাল হেড ইজাজ হোসেন, এবং তিনি বসবাস করেন পাকিস্তানে। আদতে বাংলাদেশি নাগরিক হলেও 2008 সালে পাকিস্তানে পালিয়ে যায় ইজাজ হোসেন, এবং ইজাজ হোসেনের নির্দেশেই সামগ্রিকভাবে চলে এই অর্গানাইজেশনের যাবতীয় অপারেশন, অর্থাৎ নাশকতা হোক বা মডিউল এক্সপানশন হোক, সমস্তটাই চলে ইজাজের নির্দেশ। কীভাবে চলে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ইজাজের নিচের তলায় রয়েছে বাংলাদেশ ভিত্তিক বিভিন্ন হ্যান্ডলার, তার মধ্যে আমিনুল ইসলাম, শাহ আলম থেকে শুরু করে ফারহান ইসরাকের নাম উঠে এসছে, এবং তারা ইজাজের কাছ থেকে নির্দেশ পেয়ে সেগুলো দিয়ে দেয় বিভিন্ন দেশে, অর্থাৎ বাংলার বিভিন্ন প্রান্তে থাকা বা ভারতের বিভিন্ন প্রান্তে থাকা যে মডিউল বা স্লিপার সেলগুলোকে, এবং সেই নির্দেশ মতোই সেগুলোকে এক্সিকিউট করা হয়। সেটা মডিউল এক্সপানশন হতে পারে, সেটা অর্থ সংগ্রহ হতে পারে, এবং সেটা অস্ত্র সংগ্রহ হতে পারে, বা কোনো নাশকতার পরিকল্পনা হতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা জানা গিয়েছে, ইজাজের পেছনে মাথা হিসেবে কাজ করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের মাথারা। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, আল কায়েদার অনুমতি মিললে তবেই পা ফেলতে পারে আনসারুল্লাহ বাংলা টিম। তার মানে পশ্চিমবঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের এই যে স্লিপার সেলটা ঘুমিয়েছিল, তারা এতদিন ঘুমিয়েছিল আল কায়েদার সম্মতিতেই, আর তারা যদি জেগে ওঠে সেটাও আল কায়েদারই সম্মতিতে। এটা কিন্তু দুশ্চিন্তা করার মতোই তথ্য, কারণ আনসারুল্লাহ বাংলা টিমের একের পর এক জঙ্গি যেভাবে আসামের এসটিএফের জালে উঠতে শুরু করেছে, স্পেশাল টাস্ক ফোর্স, তাতে কিন্তু মনে হচ্ছে সে আমরা একটা সময় দেখছিলাম না যে এ রাজ্যে ওই যবে বিভিন্ন দুর্নীতি ফুর্নীতির ব্যাপারটা পরে এসেছিল, সেই শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন, পুরো নিয়োগ, বিভিন্ন রকম দুর্নীতি, তখন ইডি সিবিআই যেখানে হাত দিচ্ছিল সেখান থেকেই একদল করে লোক বেরিয়ে আসছিল, ধরা পড়ছিল, মনে হচ্ছিল যেন সব সেজে গুজে বসে রয়েছে, জাস্ট আসছে, যেখানে হাত দিচ্ছে সেখান থেকে একজন দুর্নীতিগ্রস্ত কাউকে ধরে ফেলতে পারছে। সেই অভিযোগিত তারা করেছিল, গাদা গাদা লোকজনকে জেলে পুরেছিল। ঠিক সেই রকম পরিস্থিতি এখন হয়েছে, জানেন তো, যেদিকে ধরছে পরপর জঙ্গি উঠছে। আজকেই তো আরও এক জঙ্গিকে অসম এসটিএফ ধরেছে, ধুবড়ির বান্ধবপাড়ায় শাহিনুর ইসলামকে ধরা হয়েছে। সে আনসারুল্লাহ বাংলা টিমের এই নিয়ে 11th ম্যান, পুরো একটা প্রথম একাদশ তৈরি হয়ে গেছে, ফুটবল টিম যে জালে উঠল। এবার খেয়াল করে দেখুন, একটা অপারেশনও কিন্তু এসটিএফকে খালি হাতে ফেরায়নি। ফলে ওই দুর্নীতির সময় চারপাশে যে দুর্নীতির জালটা এমনভাবে মানে ছড়িয়েছিল, যেখানে হাত দেওয়া যাচ্ছিল সেখানেই কিছু দুর্নীতিবাজকে পাওয়া যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি, অন্তত এরকম একটা অভিজ্ঞতা আমাদের ওই ইডি সিবিআই দিয়েছিল। ঠিক একই রকম পরিস্থিতির সামনে তো আমাদের নিয়ে গিয়ে ফেলছে এসটিএফ, সে একই অভিজ্ঞতা, যেখানেই হাত দিচ্ছে। রোজ রোজ জঙ্গি যখন ধরা পড়ে তখন এই প্রশ্নটা তো উঠতে বাধ্য, ঠিক কতজন জঙ্গি বাংলায় ঢুকে বসে আছে? আর শুধু তো একটা জঙ্গি গোষ্ঠী নয়, বিভিন্ন রকম। কাশ্মীরের তেহরিকে মুজাহিদিন জঙ্গি জাভেদ মুন্সি, সেও তো ক্যানিংয়ে ঘাপটি মেরেছিল, বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মানে জঙ্গিদের কাছে একটা ভালো বার্তা গেছে, জানেন তো, পশ্চিমবঙ্গে আরামসে থাকা যায় আর তারপর অনায়াসে বাংলাদেশে পালিয়ে যাওয়া যায়, অথবা পশ্চিমবঙ্গ দিয়ে
অনায়াসে ভারতে ঢোকা যায়, এটাও কি তাদের কাছে বার্তা গেছে? দুশ্চিন্তার জায়গাটা কোথায় বুঝতে পারছেন? তার মানে পশ্চিমবঙ্গ জঙ্গিদের যাতায়াতের জন্য নিরাপদ, এই বার্তা তো এই জঙ্গিরা হয়তো পেয়ে বসে আছে। যা যা ঘটছে, যা যা বলা হচ্ছে, তার ভিত্তিতে কেউ যদি এই বক্তব্যটা রাখেন, তিনি খুব ভুল বলছেন বলা যাবে। শুনলেন তো দীপাঞ্জনবাবু কী বলছিলেন। এবার যদি জঙ্গিরা কোথাও গিয়ে এই রাজ্যকে নিরাপদ বলে মনে করে, তাহলে সেই রাজ্য আমাদের বসবাসের জন্য কি নিরাপদ? দেখুন, এই প্রশ্নগুলো অত্যন্ত বিতর্কিত, আমি জানি। এবং সব থেকে বড় কথা, বিতর্কটা যদিও জাস্টিফাইড, কারণ এটা আপনার আমার আমাদের সাধারণ মানুষ সবার জীবনের প্রশ্ন। কিন্তু তৎসত্ত্বেও এই প্রশ্ন যখনই উঠবে, তখন বিতর্কটার আপনার আমার জীবনের থাকবে না, ওটা রাজনৈতিক হয়ে যাবে। সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, ঢুকছে কি করে? এ এত বড় জঙ্গি, এ মাঝারি জঙ্গি, এ ছোট জঙ্গি, এইসব পরের কথা। এই খারাপ লোকগুলো ভারতবর্ষের মধ্যে ঢুকছে কি করে? যদি অবৈধভাবে ঢুকে থাকে, কেন্দ্রের দায়িত্ব। যদি কোনোভাবে ঢুকে এসে তারপরে ভেতরে কোনো খারাপ কাজের মুভমেন্ট করে, সেটাও সেন্ট্রাল আইবির দায়িত্ব। সেন্ট্রাল আইবি সেটাও অমিত শাহর দায়িত্ব। ফলে এই গোটা দায়িত্বগুলো তারা নেবেন না, আর যে রাজ্যে রয়েছে ঝামেলা পোহাতে হবে তাদের। এটা কি করে হতে পারে? একদম ঠিক প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। ঢুকছে কি করে? এত বাজে লোক, দুষ্ট লোক, তার এই রাজ্যে যদি ঢুকে পড়ে, সেটা আমাদের সবার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। ঢুকছে কি করে? একদম ওনার প্রশ্নের সঙ্গে আমরা সহমত, আমরাও এই প্রশ্নটা তুলছি। শুধু তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন যোগ করে দিচ্ছি। ঢুকছেন তো বটে, থাকছেন কি করে? দেখুন, যদি জঙ্গি ঢুকে পড়ে, তাহলে সেটা বিএসএফের দায়িত্ব। আর জঙ্গি ঢুকে পড়ে যদি কোনো নাশকতা করে, সেটা কেন্দ্রের আইবির দায়িত্ব। মানে যদি সেটা তারা জানতে না পারেন এবং তারা আগে ভাগে ধরা না পড়ে যান, যদি সত্যিই কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেটা আইবির ব্যর্থতা। আর যখন হরিহরপাড়ায় জঙ্গি ধরা পড়ে, সেটা রাজ্যের এসটিএফের কৃতিত্ব। তখন সবাই ঘটা করে এসটিএফ আর সিআইডির প্রশংসা করে আর কি। আচ্ছা, ভারতের পশ্চিম দিকের সীমান্তেও তো বিএসএফ রয়েছে, সেখান দিয়ে তো এরকম অনুপ্রবেশের অভিযোগ ওঠে না? গুজরাটের কচ্ছের পশ্চিম দিকে সার্ক্রেক, যাকে পাকিস্তানিরা হারামি নালা বলে, সেখান দিয়ে কোনো কাঁটাতার নেই, সেখান দিয়ে কোনো অনুপ্রবেশও হয় না। অদ্ভুত ব্যাপার, কেন হয় না? এটা পরিষ্কার রাস্তা। রাজস্থান, সেখান দিয়েও নাকি অনুপ্রবেশ হয় না। পাঞ্জাবে অনুপ্রবেশের কথা শোনা যায়, কিন্তু সেখানেও নাকি খুব কম। একমাত্র কোথায় শোনা যায়? কাশ্মীরে, কারণ সেখানে স্থানীয়দের একাংশ জঙ্গিদের সমর্থন করে। আর উত্তর পূর্বাঞ্চলের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে, সেইগুলোর থেকে মানে সেগুলোতে দেখুন বিভিন্ন সময় সেখানেও কিন্তু জঙ্গি কার্যকলাপের অভিযোগ ছিল। অথচ সেখানকার তুলনায় পশ্চিমবঙ্গ দিয়ে নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশটা সব থেকে বেশি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মানে এখানে ঢোকার ক্ষেত্রে ওই যদি কাশ্মীরটাকে একটা বেস হিসেবে ধরি আর কি, তাহলে এইভাবেই ধরতে হবে। কাশ্মীরে যেহেতু ভেতর থেকে সমর্থন থাকে, তাই জন্য অনুপ্রবেশকারী ঢুকতে পারে। তাহলে আমাদের এখানে ঢোকার ক্ষেত্রে কাদের সমর্থন থাকে? দেখুন, আজকেই নদিয়ায় 3 অনুপ্রবেশকারী আর 3 দালালকে ধরেছে পুলিশ। হাঁসখালি গাংনাপুরে যৌথ অভিযান হয়েছিল। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে, ভাবতে পারেন। পার্ক স্ট্রিট থানার পুলিশ মোহাম্মদ আবিদুর রহমানকে ধরেছে। 2023-এর ডিসেম্বরে জাল নথি নিয়ে এসে ভারতে ঢুকেছিল। ভাবুন, 2023-এর ডিসেম্বর, আর এটা 2024-এর ডিসেম্বর। 1 বছর সে খিদিরপুরেই ছিল। তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড সব আছে। আর এই 1 বছর ধরে টানা থাকছে। কিন্তু তার আগে 12 বছর ধরে এভাবেই নাকি ভারতে যাতায়াত করছে আবিদুর। এবারে এরপরেও যদি আপনারা এটাকে ওই মুক্ত সীমান্ত না বলেন, তাহলে আর কোনটাকে বলবেন?
আবারও পার্কস্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। আর এবার পার্কস্ট্রিট থানা এলাকার কলিং লেন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবিদুর রহমান নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই আবিদুর রহমানের দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে ভারতবর্ষে যাতায়াত ছিল, এমনকি সে অবৈধভাবে বা কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতেন। এবং গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কলিং লেনে অভিযান চালিয়ে এই আবিদুর রহমান নামের বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। এমনকি পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ওই ব্যক্তির কাছ থেকে ভারতীয় জাল আধার কার্ড, প্যান কার্ড সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। এমনকি এই সমস্ত নথিপত্র সে কোথা থেকে তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, সেই বিষয়গুলো একদিকে যেমন জানার চেষ্টা করছে তদন্তকারীরা, তার পাশাপাশি পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে এই আবিদুর রহমান প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত ছিল। এমনকি কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছে থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। বিএসএফের জন্য না হয় জঙ্গি ঢুকে যাচ্ছে, ওই বললাম, তারপর তাদের রাখছে এটাকে একদম জামাই আদর করে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড এই সব তৈরি হয়ে যাচ্ছে। তৈরিটা হচ্ছে কোথা থেকে, দিচ্ছেটা কি? শাদ রাডি ছাড়াও তো এক জঙ্গি এই রাজ্যে আধার কার্ড তৈরি করেছে, সৈফুল ইসলাম ওরফে হারুন রশিদ, আনসারুল্লাহ বাংলা টিমের প্রথম সারির নেতা। ভারতে কী করে ঢুকেছিল? মুর্শিদাবাদ হয়ে। দোষ তার মানে বিএসএফের, ঠিক আছে, কিন্তু ঢোকার পর শাদ তার সহযোগীদের মাধ্যমে ভারতীয় আধার কার্ড তৈরি করে ফেলে। তারপর অসম চলে যায়। অসমের বরপেটায় মাদ্রাসায় পড়াতো সৈফুল, আরবি শিক্ষক পরিচয়, খুব ভালো শিক্ষক পরিচয়টা, না ভালো, বেশ চট করে লোকে নজর টজর পড়ে না, কিন্তু তাই নিশ্চিন্তে ওই শিক্ষক পরিচয়ের আড়ালে জঙ্গি মডিউলের কাজকর্ম চালিয়ে যেতে পারত। বরপেটার গোয়ালপাড়ায় একদম পুরো মডিউল তৈরি করে ফেলেছিল সে। সৈফুল করিতকর্মা লোক। 2022 সালে ধরা পড়ে গেছিল সৈফুল আর তার সঙ্গীরা। এই পরেই হচ্ছে আসল গল্পটা। এই শাদ আর তার বাকি সঙ্গীদের জেরা করে কি জানা গেছে জানেন? নতুন তথ্য, ওই অসমে ধৃত জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ সৈফুলের মডিউলে। ধৃতদের থেকে পাওয়া নথি থেকেও অনেক নতুন তথ্য মিলেছে। সৈফুলের ভুয়ো আধার কার্ড নিয়ে আদালতে জমা দিয়েছে এনআইএ। এসটিএফের হাতে ধৃতদেরও জেরা করেছে এনআইএ। এবার ভাবুন, আর কোনো রাজ্য থেকে তো সৈফুল আধার কার্ড তৈরি করলো না, বাংলা থেকেই করলো কেন? সাদরাডিও হরিহরপাড়া নয়দার ভোটার তালিকায় নাম তুলে ফেলেছিল। ভাবা যায়, দুটো জায়গায়, এক জায়গায় না। আপনার আমারটা এক জায়গায় থাকে, এরা নিজেদের ব্যাপারটা বেশ পোক্ত করতে বোধহয় দুটো জায়গায় তুলে রেখে দিয়েছে। এখানকার তৃণমূল নেতারা বলতেই পারেন যে এই যে পাসপোর্ট, আধার কার্ড এগুলো সব কেন্দ্রের দায়িত্ব, কিন্তু নাগরিক হিসেবে সার্টিফিকেট সেটা তো স্থানীয় জনপ্রতিনিধি দেয়, তার ভিত্তিতেই তো আধার কার্ড তৈরি হয়। তাই জঙ্গিরা যে পরিচয়পত্র তৈরি করে ফেলছে তা স্থানীয় রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া সম্ভব নয়। অন্য কোনো রাজ্য সেটা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই পরিষেবাটা দিচ্ছে না যা পশ্চিমবঙ্গ দিচ্ছে, তাই তো দাঁড়াচ্ছে। তাই জন্যই কাশ্মীর থেকে জঙ্গি চলে আসছে বাংলায়। এবার তর্কের খাতিরে যে যুক্তি সাজান তাতে রাজ্যের ইমেজে যে কালি লাগছে এবং সবথেকে বড় কথা যে একটা বিপজ্জনক ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটাকে কিছুতেই এড়ানো যাচ্ছে। এরম নয় যে হঠাৎ প্রথমবার এই অভিযোগ শোনা যাচ্ছে, অন্য রাজ্য হয় না তাও নয়। কদিন আগে একজন ধরা পড়লো, তার পাসপোর্ট তো দিল্লি থেকে হয়ে এসছে। খারাপ লোকেরা যদি ঢুকে পড়ে সীমান্তে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর ফেলিওরের জন্য, এবার একটা এত বড় জনবহুল জায়গা, সেখানে যদি আমি অমুকের আত্মীয়, আমি তমুকের আত্মীয়, এইভাবে কিছু মানুষ, কিছু জনপ্রতিনিধি বা কোথাও একটু কেউ
কনফিউজড হয়ে যেতে পারে। রেশন কার্ড, জাল রেশন কার্ড হয়েছে, জাল ভোটার আইডি কার্ড হচ্ছে, বিভিন্ন ধরনের নানা রকম এই পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হয়, জাল পাসপোর্ট, সব কিছুই পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনটা তারা টাকা পয়সা নিয়ে এই ধরনের জাল নিজেদের কামাচ্ছে, আর এই ধরনের লোকেদেরকে মানে পশ্চিমবঙ্গটাকে একটা দুর্নীতিতে সর্বরাজ্য করে দিচ্ছে। আসলে জাল সার্টিফিকেট দেবার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে, জাল কাস্ট সার্টিফিকেট দেবার একটা চক্র পশ্চিমবাংলায় কাজ করছে, এবং মুখ্যমন্ত্রী ওই দুয়ারে সরকার নাকি একটা করে এই জাল সার্টিফিকেটের একটা ব্যবস্থাপনা পশ্চিমবাংলায় করে দিয়েছেন, এবং সেই কারণে তার সুযোগে অনেক এরকম অবৈধ সার্টিফিকেট বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষ এসব ক্ষেত্রে মাথায় আছে, আর তৃণমূল তার দায়িত্বে আছে। বাসনার সেরা বাসা রসনায়, আর জাল পাসপোর্টের সেরা ঘাঁটি কোথায় জানেন? বারাসাতে। বাংলাদেশে কলকাতার থেকেও জানেন সব থেকে বেশি পরিচিত এই বারাসাতের নাম। ও পরের নাগরিকদের জন্য নাকি ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে এই একটা জায়গার থেকেই। আর সেই জাল বার্থ সার্টিফিকেটের এপিসেন্টার বারাসাত, এটা কেউ জানে না? এখন জানে, কারণ তদন্তে পুলিশের হাতে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য এসছে যখন জেনেছে, এবার প্রশ্ন হতে পারে যে এতদিন জানেনি কেন। দেখুন, এই সমস্ত জাল বার্থ সার্টিফিকেটেই তো বাংলাদেশিদের পকেটে ঢুকেছে ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের পরতে পরতে চমক, পেঁয়াজের খোসার মতো খুলছে জালিয়াতির পর্দা। তদন্তে নেমে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড উদ্ধার করে পুলিশ। সেগুলো সঠিক কিনা যাচাই করে দেখতে গিয়ে তদন্তকারীরা হতবাক। উদ্ধার হওয়া সব পরিচয়পত্রই নাকি জাল। পাসপোর্টের জন্য আবেদন করলে প্রথমেই লাগে বার্থ সার্টিফিকেট, অথচ সেখানেই ঘুঘুর বাসা। লালবাজার সূত্রে খবর, এখনো পর্যন্ত যত জাল বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে তার মধ্যে বেশিরভাগই বারাসাতের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা। এর মধ্যে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা সব থেকে বেশি। কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে ইতিমধ্যেই গোয়েন্দারা জানতে চেয়েছেন তাদের এখান থেকে কিভাবে ইস্যু হলো, যদিও পঞ্চায়েতের ব্যাখ্যা যে তারা কোনোভাবেই জানতেন না। তারা এইটুকু জানতে পেরেছেন যে অসংখ্য জাল জন্ম সার্টিফিকেট বেরিয়েছে, কিন্তু কিভাবে বার হয়েছে সেটা পঞ্চায়েতের অজানা। যদিও বিরোধীরা তা মানতে রাজি নন। বিরোধীরা মনে করেন পঞ্চায়েতের নজরে থাকা অবস্থাতেই এই জাল সার্টিফিকেট ইস্যু হয়েছে। আমাদের 9টা মতন প্রথমে এসেছিল, সেখানে যাদের নাম আছে, এমন কিছু নাম আছে যেগুলো আমাদের পঞ্চায়েতের মধ্যেই এত টার্মসের মধ্যে কোনো প্রধানের নেই, আর এগুলো সম্পূর্ণ ভুয়ো। কারণ আমাদের রেজিস্টার মেনটেন করা হয়, আমরা সেগুলো দেখেছি, দেখার পরে আমরা তার পরিপ্রেক্ষিতে তাদেরকে উত্তরও দিয়ে দিয়েছি। এগুলো আমাদের পঞ্চায়েতে এরকম কোনো বার্থ সার্টিফিকেট করাই হয়নি, এগুলো পুরো সম্পূর্ণ ভুয়ো। যারা করছে খুবই অন্যায় করছে। এটা শুধু জাল বার্থ সার্টিফিকেট নয়, বাংলাদেশিদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভুয়ো স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ডও ব্যবহার করা হয়েছে বলে সূত্রের খবর। সেই সংক্রান্ত বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ওই সমস্ত উদ্ধার হওয়া বার্থ সার্টিফিকেট কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মার্কশিট বা অ্যাডমিট কার্ড সব কিছুই কিন্তু ভুয়ো। অর্থাৎ এই সমস্ত ভুয়ো নথিপত্রগুলোই মূলত ব্যবহার করা হতো ভারতীয় জাল পাসপোর্ট তৈরির আবেদনের ক্ষেত্রে। স্কুলের শিক্ষকরাও এতটাই অসৎ হয়ে গেছে, যদি টাকা দিয়ে তারা চাকরি কেনেন তাহলে তারা কি করবে আপনি ভাবতে পারেন। প্রশাসনের উপরের দিকে দুর্নীতি থাকার ফলে এই যে সন্ত্রাসবাদী বলুন আর জঙ্গি বলুন আর নাশকতাকারী বলুন, তাদের কাজ করতে সুবিধা হচ্ছে। এদের কাজ থেকে উৎখাত করতে হলে উপরের দিকে একটু সৎ অফিসারদের বসাতে হবে। এইসব নিয়ে শাসক বা বিরোধী দুপক্ষের প্রতিক্রিয়ায় নতুনত্ব কিছু নেই। বিরোধীরা শাসককে নিশানা করে আর শাসক গা থেকে জল ঝাড়ার চেষ্টা করে। সূত্রের খবর, বাংলাদেশি নাগরিকদের নামে বেশ কিছু ব্যাংকের পাসবুকও উদ্ধার হয়েছে তল্লাশিতে। উদ্ধার হওয়া ব্যাংক পাসবুক সঠিক কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে সত্যতা জানতে চান তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সব নথি ভুয়ো বলেই জানানো হয়েছে। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন নিয়ে ইতিমধ্যেই আদালতের ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এখন প্রশ্ন হচ্ছে, স্তরে স্তরে জালিয়াতি রুখতে কি ব্যবস্থা নেবে রাজ্য, নাকি দুদিন পর সবকিছু ধামা চাপা পড়ে যাবে? দেখুন, পরিচয়পত্র তৈরি করে জঙ্গি যে ভারতীয় সেজে পড়তে পারে
তার প্রমাণ তো সাদ রেডি। এই সাদকে জেরা করেই জানা গেছে যে আরও 4-5 জন জঙ্গি দক্ষিণ ভারতে লুকিয়ে রয়েছে, কিন্তু তাদের ঢোকাটা হয় অসম নয়তো বাংলার সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশ করেছে। পাকিস্তানের খান সেনাদের অত্যাচার থেকে বাংলাদেশকে বাঁচিয়েছিল ভারত। উপকার স্বীকার করতে বাংলাদেশ যদি জঙ্গি পাঠায় তাহলে তো নির্দিষ্ট লক্ষ্যেই পাঠাবে। কী লক্ষ্য? দেখুন, সম্মুখ সমরে ভারতের সাথে এঁটে ওঠার ক্ষমতা নেই। ওই ফাঁকা বুলি অনেক আছে, 4 দিনে কলকাতা, বাংলা, উড়িষ্যা, আসাম সব নিয়ে নেওয়া, এ সমস্ত 7 সিস্টার্স, এগুলো ভুলে যান। হ্যাঁ, এটা তারা যে হবে না, এটা যে স্বপ্ন, মানে দূরতম স্বপ্ন, সেটা তারা জানে। আর এটা বুঝেই নাশকতা ঘটানোর লক্ষ্য। এবার প্রশ্ন হচ্ছে, লক্ষ্য পূরণ করতে গেলে আগে লক্ষ্যবস্তু স্থির করতে হয়। সেই লক্ষ্যবস্তু কী বা কে? বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দুদিন আগে বলেছেন যে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা নাকি ওই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর আইইডি মানে বিস্ফোরক নিয়ে হামলা করতে পারে। দেখুন, ইন্দিরা গান্ধীর থেকে রাজীব গান্ধী, আমাদের দেশে সন্ত্রাসের বলি তো অনেকেই হয়েছে, তাই না? অনেক নেতা। সাম্প্রতিক অতীতে জম্মু কাশ্মীরে একাধিক বিজেপি নেতাকে নিশানা করেছে জঙ্গিরা। তাই শুভেন্দু অধিকারীকে টার্গেট করার আশঙ্কা, এটা তো উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে এই বাংলাদেশে অস্থিরতার যে আবহ তৈরি হয়েছে, সেখানে ওই সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এবং তাদের নিরাপত্তার দাবিতে যেভাবে বিরোধী দল নেতা এ রাজ্যে প্রচার চালাচ্ছেন দলমত নির্বিশেষে একটা জনমত গড়ে তুলতে, তাদের জঙ্গিরা তাকে টার্গেট করতেই পারে। কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্যও তো অনেকটা সে কথাই বলছে। বাংলাদেশি জঙ্গিদের হিট লিস্টে নাকি নাম তুলে ফেলেছেন শুভেন্দু অধিকারী। হরকাতুল জিহাদ আর হিজবুত তাহরির এই দুটো জঙ্গি গোষ্ঠী নাকি ইতিমধ্যেই অপারেশনের দায়িত্ব দিয়ে 3 জনকে এ রাজ্যে পাঠিয়ে দিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের এই রিপোর্টই তো অর্জুন সিংয়ের হাতিয়ার। এবার বলতে পারেন যে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট অর্জুন সিংয়ের হাতে এলো কী করে? এগুলো হয় আমরা জানতে পারি না, মানে আসলে রাজনৈতিক নেতা তো তারা পেয়ে যান। এবার এই রিপোর্টের ওপর নির্ভর করেই অর্জুন সিং বলেছেন যে শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলা হতে পারে, কিন্তু যেটা রিপোর্ট বলেছে সেটাই যদি তিনি বলতেন তাহলে তো কোনো কথা ছিল না। তিনি গোয়েন্দা মানে অর্জুন সিং ওই গোয়েন্দা ইনপুটের ওপর একটু ভ্যালু অ্যাড করেছেন। এটা হয় ওই চাইনিজ হুইসপারের মতো গল্প। আপনি ক্লাসের একদম প্রথম ডান দিকের কোণে বসে থাকা ছেলেটার কানে কানে একটা কথা বলে দিলেন, গান বললেন, ধরুন বললেন পাশের লোকটাকে তুমি বলে দাও, সে তার পাশের লোককে বলবে। একদম শেষের যে ছেলেটা, সে তার কাছে গিয়ে যখন পৌঁছলো তাকে জিজ্ঞেস করলে সে বলবে ধান, বা ধান কেন, এটা তো কাছাকাছি হয়ে গেল। অন্য অনেক কিছু হতে পারে, বন্দুক টন্দুকও হয়ে যেতে পারে। মানে গোয়েন্দারা যা বলেননি সেটাও অর্জুন সিং বলে দিয়েছেন। মুখে মুখে বদলে যায় তো, একটু ভ্যালু অ্যাডিশন আর কি। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেছেন শুভেন্দু অধিকারীর ওপর হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও নাকি চোখ বন্ধ করে থাকতে পারে রাজ্যের পুলিশ বা সিআইডি। এমনকি শুভেন্দু অধিকারী কখন কোথায় যাচ্ছেন বা কোথা থেকে আসছেন এ সমস্ত ইনপুট সরবরাহ করেও নাকি নাশকতায় সাহায্য করতে পারে এজেন্সি। মানে এটা তার ওই ভ্যালু অ্যাডিশন। বুঝলাম রাজনৈতিক স্বার্থে মাঝে মধ্যে এরকম 2-4টে ফুটনোট যোগ করতে হয়। প্রশ্ন শুধু একটাই, এ রাজ্যে যদি কোনো রাজনৈতিক নেতার ওপর এভাবে হামলা করে যেতে পারে জঙ্গিরা, সেটা কি এ রাজ্যের বদনাম নয়? বা এ রাজ্যের সরকার বা প্রশাসনের কাছে সেটা কি বাড়তি চাপ নয়? জেনে বুঝে কেউ নিজেদের দিকে এতটা দোষারোপ টেনে নিয়ে আসে নাকি? স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে
যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। অর্জুন সিং ইদানিং কিন্তু দুর্দান্ত সব ওই সাসপেন্স থ্রিলার বা ওই ক্রাইম থ্রিলারের প্লট তৈরি করছেন। প্রত্যেকটা কথার পেছনে বেশ একটা জমজমাট গল্প আছে। যেরকম তাকে ওই যখন তাকে জেরার জন্য ডাকা হয়েছিল, তারপর তিনি কি বলেছিলেন তার এরপরে নাকি তার মৃত্যু হতে পারে, ওই টেবিলের ওপর হয়তো কিছু বিষ টিস ছিল, এরকম মানে অদ্ভুত অদ্ভুত সব জিনিস। দেখুন, নেতারা যা জানেন সেটা আমি আপনি কি করে জানবো? তারা বলেন বলেই আমরা জানি, তা নিশ্চয়ই তারা জানেন, সেই জন্যেই বলেন। অর্জুন যেরকম সম্ভবত জানতেন যে তার কথা শুনে কেউ না কেউ প্রশ্ন করবে যে রাজ্যের এজেন্সি তারা নিজেদের বদনাম করে বিরোধী দল নেতার ক্ষতি করতে চাইবে কেন? আর এমনি বা মানে বিরোধী দল নেতা রাজনৈতিক প্রতিপক্ষ, তারা এত বড় ক্ষতি করতে তারা বিদেশি জঙ্গিদের সাহায্য চাইতে যাবে? এটা বিশ্বাসযোগ্য? এ রাজ্যের বিরোধী দল নেতা তিনি যদি ওইভাবে টার্গেট হয়ে যান, তাহলে তো সবাই বলতে শুরু করবেন যে বাংলায় জঙ্গিরা শুধু নিরাপদ আশ্রয় নিচ্ছে না, এ রাজ্যে তাদের হ্যাপি হান্টিং গ্রাউন্ড তৈরি হয়ে গেছে। শিকারকে ধরছে, টার্গেট করছে, শিকার করছে, সবটাই তারা করছে, নিশ্চিন্তে করছে। হ্যাঁ, এত বড় চাপ কোনো প্রশাসন নিজের ওপর নেবে? দেখুন, শুভেন্দু অধিকারীর ওপর সত্যি সত্যিই যদি হামলা হয়, তাহলে এই কথাগুলো তো রাজ্যকে শুনতে হবে। এই সব জেনে বুঝে এগুলো সম্ভবত কেউ করবে বলে মনে হয় না। এবার এই প্রশ্নগুলো উঠতে পারে এটা ভেবেই সম্ভবত ওই প্রয়োজন মতো রাজনীতি পাঞ্চ করে দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। শুনলেন তো অর্জুন সিংয়ের কথাগুলো, সমস্ত কিছুকে একটা ভোটের অ্যাঙ্গেলে নিয়ে চলে গেছে। মানে বুঝতে পারছেন, ভোট, জঙ্গি, এজেন্সি, রাজ্য এজেন্সি, একটা কনস্পিরেসি থিওরি, সব মিলেমিশে জমজমাট একটা ক্রাইম থ্রিলার। একটা কিন্তু এই যে তিনি যে মানে খেয়াল করে দেখুন, ঝানু রাজনীতি করলে কী হয়, যে ছট করে একটুখানি রাজনীতি দিয়ে দিলেন, এতে কি হলো? এক কথায় দুটো কাজ হয়ে গেছে। কোন দুটো কাজ? এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আরেকবার শুভেন্দু অধিকারীর নামটা তিনি সামনে এনে ফেললেন। ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন, অর্জুন সিং দাবি করে বসে আছেন যে রাজ্য বিজেপি সভাপতি করা উচিত শুভেন্দুকে। এবার আরএসএস যখন বলছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কোনো কাউকে প্রয়োজন, তখন অর্জুন সিং এটা বলে কি বোঝাতে চাইছেন যে শুভেন্দুই সেই নেতা? রাজনৈতিক নেতারা নিজেদের বক্তব্য এত সুচারুভাবে, এত সূক্ষ্মভাবে দেন না, খেয়াল না করলে সবসময় ধরতে পারবেন না, কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে। এবার এই বক্তব্যটা বলার পেছনে তার আরেকটা জায়গা আছে, কারণ এমনিতে শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রাম পর্যায়ের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টার্গেট তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূলেরই টার্গেট, সুতরাং তাকে এরকম একটা বড় সড়ো ইমেজে প্লেস করাটা এটা তার পক্ষে কোনো অসুবিধাজনক নয়। আর দুই, অর্জুন সিং রাজ্য পুলিশের ঘেরাটোপ থেকে কি শুভেন্দু অধিকারীকে মুক্ত করতে চাইছেন? দেখুন, এই বিষয়গুলো যখনই ওঠে, এইরকম মানে অভিযোগগুলো, এরকম আশঙ্কাগুলো, এগুলো যদি কোনোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো কোথাও গিয়ে সেখানে একটা অন্যরকম নিরাপত্তা বলয়ের কথা ভাবা যেতে পারে, তাই না? দেখুন, এমনিতে বিরোধী দল নেতা কেন্দ্রীয় সুরক্ষা পান, কিন্তু তারপরেও তার গতিবিধি তো রাজ্য পুলিশের নখদর্পণে থাকে। কলকাতার বাইরে বা রাজ্যের অন্যত্র যেখানেই শুভেন্দু অধিকারী থাকুন না কেন বা যান না কেন, তার কনভয়ের সামনে তো রাজ্য পুলিশের এসকর্ট থাকে। ফলে তিনি কখন কোথায় থাকবেন সেটা বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশের কর্মীরাও জানেন। একমাত্র কলকাতায় এলে পুলিশের কোনো হেল্প নেন না শুভেন্দু। তাহলে কি জেলাতেও পুলিশকে এড়িয়ে যেতে চান বিরোধী দল নেতা? মানে সেই জন্যেই তার মনের কথাটা ধরে ফেলে আগাম ধরেছেন কিনা জানি না, কিন্তু এটাই কি ভেবে রেখে অর্জুন সিং এই কথাগুলো আগাম তুলে দিলেন? এবার তার কি মনে হচ্ছিল যে তার গতিবিধি, শুভেন্দু অধিকারীর গতিবিধি, এগুলো কোথাও গিয়ে পুলিশের মাধ্যমে তৃণমূল পেয়ে যাচ্ছে, ফলে
পুলিশের ঘেরাটোপ সরিয়ে যেতে সম্পূর্ণ নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিরাপত্তায় থাকার ব্যবস্থা করা যায়, সেই জন্য কি অর্জুন সিং সূত্রধরের কাজ করলেন? বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি আর তার সঙ্গে জঙ্গি নিশানা, এতগুলো জঙ্গি ধরা পড়া, এই গোটা বিষয়টা সবকটা কিন্তু একদম খাপে খাপ লেগে গেছে, তাই না? একদম টাইমলি, এটা বলে টাইমিং। আজ ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বাড়িতে গেছিল ব্যারাকপুর পুলিশ। শুভেন্দু অধিকারী বলেছেন যে সত্যি কথা বলার জন্যই নাকি অর্জুনকে ফের টার্গেট করেছে পুলিশ। বোঝা যাচ্ছে অর্জুন সিং সত্যি কথা বলেছে। আমি এতদিন এগুলো বলিনি, বোঝা যাচ্ছে পায়ে কাঁটা ফুটেছে মমতা ব্যানার্জির। বাংলাদেশে সনাতনীরা, হিন্দুরা আক্রান্ত, অত্যাচারিত, মন্দির ভাঙছে। আমি প্রথম ভারতীয় এবং সনাতনী, তারপরে রাজনীতি। আমার রাজনৈতিক পরিচয় পরে, কিন্তু আমি আমার ধর্মসত্তা বিসর্জন কোনোদিন দিতে পারবো না। তাতে যদি কোনো জঙ্গি কিছু বলে করে, তা আমার কিছু যায় আসবে না। দেখুন, অর্জুন সিংয়ের কথা যদি সত্যি হয় তাহলে শুভেন্দু অধিকারীকে কোথাও নজরবন্দি করে রেখে দিয়েছে রাজ্য পুলিশ এবং তাদের থ্রুতে তৃণমূল। এবার নজরবন্দি এবং বোতলবন্দি দুটোই তো গঙ্গাসাগরকে করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঙ্গাসাগর মেলার পরেও সেখানে পুলিশ কর্তাদের থাকতে হবে, থাকবে নৌসেনা, কোস্টগার্ড, ইস্টোর নজরদারি, যাতে কোথাও কোনোভাবে কোনো রকম অঘটন না ঘটতে পারে বা ওই অনুপ্রবেশকারী বা জঙ্গি যাই ধরুন না, কেউ এসে হামলা ঠামলা না করতে পারে আর কি। 6 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গঙ্গাসাগর যাবেন, তার আগে পুরো নজরবন্দি, বোতলবন্দি গঙ্গাসাগর। আরও একটা জায়গায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই গঙ্গাসাগর যাওয়ার আগে তিনি সন্দেশখালিতে যাবেন। এবার গঙ্গাসাগরকে যিনি বোতলবন্দি করলেন, তিনি কি বোতল মুক্ত সন্দেশখালিতে যাচ্ছেন? শেখ শাহজাহান ধরা দিয়েছিলেন কবে? ফেব্রুয়ারি মাসে। আর তার 55 দিন আগে শাহজাহানের বাড়ির বাইরে মার খেয়েছিল ইডি, মনে আছে? সেই থেকে সন্দেশখালিতে শুরু হয়েছিল আন্দোলন, সমস্ত মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন। শাহজাহান আর ওই শিবু হাজরার মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে জোর করে জমি বা ভেরি দখলের মতো অভিযোগ ছিল, নারী নির্যাতনের অভিযোগ ছিল। এগুলো সব উঠেছিল ওই লোকসভা ভোটের আগে, ঠিক আগে, আর অস্বস্তি বাড়িয়ে দিয়েছিল তৃণমূলের। দেখুন, লোকসভা ভোটের প্রচারে বসিরহাট শহরে সভা করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সন্দেশখালিতে যাননি। বলেছিলেন ভোটে তৃণমূল জিতলে তবে তিনি সন্দেশখালি যাবেন। তাহলে ভোটে তো জেতা হয়ে গেছিল অনেক দিন আগে, এতদিন যাননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালিতে যেতে 7 মাস লাগলো। এটা পিছনে অন্য কোনো কারণ আছে কি? এটা কিন্তু ভাবার মতো বিষয়। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে। আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালিতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। সন্দেশখালিতে যখন মানুষ হাপিত্তেশ করছিল যে মুখ্যমন্ত্রী কোথায়, আমরা আক্রান্ত, পিঠে বানাতে হচ্ছিল রাত্রেবেলা গিয়ে মহিলাদের, তখন কেউ মুখ্যমন্ত্রীকে খুঁজে পায়নি। এখন সেই সন্দেশখালীর মানুষ আবার যখন নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়াতে চাইছে, পুলিশের আক্রমণ ক্রমশ বাড়ছে, এখন অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানুষ চাইছিলেন, উনি রাজি হননি। অপরাধীদের পাশে মুখ্যমন্ত্রী উনি যাচ্ছেন। সন্দেশখালী একটা ভোটে একটা প্রভাব ফেলেছিল এবং সেই সময় উনি যাননি। এখন সামনে 26, নানা রকম টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ধরনের বরণডালা নিয়ে উনি যাচ্ছেন। যদি সন্দেশখালীর ভোটটা, উনি জানেন যে সন্দেশখালী থেকে উনি ভোট পাবেন না এবং এটার ইম্প্যাক্টটা 2026-এ অনেক বেশি হবে। দেখুন, সুজন চক্রবর্তী বা লকেটরা এই কথাগুলো বলার সুযোগ পেয়ে গেছেন একটাই কারণে, ওই লোকসভা ভোটের রেজাল্ট 7 মাস আগে বেরিয়েছে প্রায়। এবার ওই বলেছিলেন প্রথম যাবেন সন্দেশখালীতে, যাননি। তৃণমূল জিতেছে, যাননি। সন্দেশখালীকে কি তাহলে কি এতদিন এমন কোনো পরিস্থিতি ছিল যেটা তৃণমূলকে পুরোপুরি স্বস্তি দিচ্ছিল না? না হলে একদিন গেলেন না কেন? মানে যদি যেতেন তাহলে কি অসুবিধা হতো? কোথাও কি তৃণমূল বিরোধিতার কোনো হাওয়া বইছিল সেখানে, যে হাওয়ায়
স্বস্তি পেতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? একটা কথা মনে পড়ে যাচ্ছে, একটা ঘটনার কথা, সেই কামদুনির ঘটনাটা ঘটার 10 দিনের মাথায় সেখানে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে হাতের কাছে পেয়ে ওই আন্দোলনকারী মৌসুমি বা টুম্পা কয়েলরা বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন, তারা লাইমলাইটে চলে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলার জন্য এমন সব কাজকর্ম করেছিলেন যে পুলিশকে পরিস্থিতি সামলাতে বেশ মুশকিল পড়তে হয়েছিল। সেই প্রথম আর সেই শেষ, আর কোথাও কিন্তু এরকম ফ্রাইং প্যান গরম থাকতে থাকতে মুখ্যমন্ত্রী যাননি। দেখেছেন খেলা করে এতদিন পর, তার মানে কি সন্দেশখালি ওই তপ্ত তাওয়ার থেকে ঠান্ডা তাওয়া হয়েছে? সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। এই শাহজাহান শিবু অ্যারেস্ট হওয়ার পরে একটু কি দাপাদাপি কমেছে নাকি? দাপাদাপি বলতে কমে গেছে, তোমাকে হাতে মারতেছে না, আগে যাকে হাতে মারতো কোদালে মার দিয়ে মারতো, রিভলভার দিয়ে মারতো, এখন তোমার কলমে মারতেছে। সশরীরে নেই কিন্তু আছেন ভীষণভাবেই। বছর ঘুরতে চললেও সন্দেশখালীর মানুষের ভয় সেই দুই চরিত্রকে নিয়ে, শেখ শাহজাহান আর শিবু হাজরা। তাদের বললে যে কেস দিচ্ছে পুলিশে। হ্যাঁ, প্রতিবাদ করলে মিথ্যা কেস। আমি বুঝেছি, আমি কথা বলতে আমি 7টা কেসের আসামি। কি কি কেস আছে? এই রেখা পাত্রের সঙ্গে যে কেস দিয়েছে তার সঙ্গে। চলতি বছরের গোড়ায় গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই শুরু। এরপর ভেরির জন্য জমি দখল, নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ ওঠার পর গ্রেফতার হন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ আরও অনেকে। তবে এখন পরিস্থিতি বদলেছে। শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত ফারুক আকঞ্জির মতো কেউ কেউ জামিন পেয়েছেন। শেখ শাহজাহানের জেল যাত্রার পরে এলাকার মানুষের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছিল প্রশাসন। দখল করা জমি ফেরতে বসেছিল ক্যাম্প, পাড়ায় পাড়ায় ঘুরে অভিযোগ সংগ্রহ করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু আস্থা পুরোপুরি ফেরানো গেছে কি? কারণ এখনও যেভাবে সন্দেশখালীর বাসিন্দাদের একাংশের মুখে মিথ্যে মামলা, আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ শোনা যাচ্ছে, তাতে এই প্রশ্নটাই জোরালো হচ্ছে। আপনাদের এখন কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী আসছেন, তার কাছে কিছু আশা আছে? চাইবো 5 লাখ টাকা চেয়ে একটা ঘর করবো। একটা ঘর করবে? হ্যাঁ। আপনাদের সমস্যা আছে কিছু? দিদিমণি, মুখ্যমন্ত্রী আসছেন আপনাদের বাড়ির কাছে। কি সমস্যা? এই ঘর বাড়ির এই সমস্যা, এই সব সরকারি জমি তুমি এই জিনিসটা দেওয়ার তুমি প্রাপ্ত, তোমাকে সেই জিনিসটার থেকে বঞ্চিত করতেছে। আবাসের জন্য কাউকে দেয় না, শুধু নিজেরা নেয়। ওরাই নিজেরা নিয়ে নিচ্ছে, যারা তৃণমূল করে তারাই নিয়ে নিচ্ছে। এবারে যে এই যে সার্প করলো, যে ঘর ছাড়লো, ঘরের টাকা ঢুকেছে, সব ওরাই করেছে। ধরো 20টা তৃণমূলের 2টো বিজেপি দিয়েছে। আজকে সকাল থেকে গ্রামগুলোয় ঘুরছিলাম সুজিতদা, তারা প্রত্যেকেই বলছেন যে শেখ শাহজাহান, শিবু হাজরা অ্যারেস্ট হওয়ার পরে আর বাইক বাহিনী দাপট নেই, সমস্যা নেই, কিন্তু কোথাও একটা চাপা ভয় এখনো আছে। এটা কি বলবেন? আমি তো কোনো ভয়ের কথা কোনো দেখি না। আমি তো তারপরে অনেকবার এসেছি, কেউ তো কোনো ভয়ের কথা। এখন অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো আছে, আর সন্দেশখালীর মানুষরা ভালোই আছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সোমবার তিনি সন্দেশখালীর মিশন মাঠে প্রশাসনিক সভা করবেন। প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেবেন সরকারি প্রকল্পের সাহায্য। শুরু হয়েছে তার প্রস্তুতি। স্থানীয় মানুষজনও আশায় নতুন বছরে সুদিন ফিরবে সন্দেশখালীতে, ফিরবে ভয়মুক্ত পরিবেশ। কোনো লাভ হইব না। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। দেখুন, কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। বসিরহাট লোকসভার উপনির্বাচনটা যে কোনো দিন হতে পারে। তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের মৃত্যু হয়েছে, আপনারা জানেন, ফলে ফের ভোট। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালীকেই এই যে সরকারি প্রকল্প প্রদানের জায়গা হিসেবে বেছে নিচ্ছেন, তার পেছনে কি এই ভোটের কথাটা মাথায় নেই একদম? ভেবে দেখুন, যাদের জমি বাড়ি এই সমস্ত ওই তৃণমূলেরই, তৎকালীন তৃণমূলের শাহজাহান, শিবু হাজরারা কেড়ে নিয়েছেন বলে শোনা গেছিল, সেই সন্দেশখালীর মানুষের হাতে সরকারি দান পৌঁছে দেবেন কে? স্বয়ং মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর যে মিশন মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেই মাঠটাই তো একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল। শাহজাহান ধরা পড়ার পর মাঠটা দখল মুক্ত হয়। সেই মাঠে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন? কি বার্তা দেবেন তার থেকেও বড় কথা,
সন্দেশখালি তাকে কি বার্তা দেবে? এটাই খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বার্তা দিতে পারবে সন্দেশখালি? একটা সময় তারা তো হাপিত্তেশ করেছিলেন কবে মুখ্যমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রীর কাছে তারা বলবেন। সেই সুযোগটা তারা পাবেন, নাকি মুখ্যমন্ত্রীর সফরকালে সন্দেশখালি ফের সেই বোতলবন্দি হয়ে থাকবে অথবা বাঘবন্দি? ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।